হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো বিপ্লবী ক্ষুদিরাম সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। ভূমিকা: ভারতের স্বাধীনতা আন্দোলনের দুটি ধারা, একটি আবেদন নিবেদনের ধারা, অপরটি বিপ্লবের ধারা। বিপ্লবী ধারার অন্যতম যোদ্ধা বিপ্লবী ক্ষুদিরাম। এই সেই কিশোর ক্ষুদিরাম যিনি অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। মেদিনীপুরের অগ্নিশিশু এই ক্ষুদিরাম যিনি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরে ভারতবাসীর হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন, যাকে নিয়ে রচিত গান একবার বিদায় দে মা ঘুরে আসি আমাদের হৃদয় বিষাদে ভরিয়ে দেয়। নেক্সট পয়েন্ট, জন্ম ও বংশ পরিচয়। ক্ষুদিরাম বসুর জন্ম 3রা ডিসেম্বর 1889 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার হাবিবপুরে। পিতার নাম ত্রৈলোক্যনাথ বসু, মায়ের নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। খুব কম বয়সেই ক্ষুদিরাম বাবা মাকে হারান। বড় দিদি অপরূপা দেবীর কাছে তিনি মানুষ হন। দিদি তাকে খুদের বিনিময়ে কিনে নিয়েছিলেন বলে তার নাম হয়েছে ক্ষুদিরাম। নেক্সট পয়েন্ট, শিক্ষা। 7 বছর বয়সে পাঠশালায় ক্ষুদিরামের শিক্ষা শুরু হয়। তারপর ভর্তি হন তমলুকের হ্যামিল্টন স্কুলে। সেখান থেকে চলে আসেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। তিনি 9ম শ্রেণী পর্যন্ত পড়ার পর পড়া ছেড়ে দেন, দেশের কাজে যোগ দেন। স্কুলে পড়ার সময় শিক্ষক মহাশয়দের ও বিপ্লবী নেতাদের কথা শুনে তার মধ্যে দেশপ্রেম জাগে। দেশকে স্বাধীন করার ইচ্ছা নিয়ে বিপ্লবী সংগঠন যুগান্তর গোষ্ঠীতে যোগদান করেন। সত্যেন্দ্রনাথ বসু তাকে বিপ্লব মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। নেক্সট পয়েন্ট, বিপ্লবী জীবন। ক্ষুদিরাম ছিলেন একজন আদর্শ দেশসেবক এবং সুসংগঠক। তার নেতৃত্বে নানা স্থানে আন্দোলন গড়ে ওঠে। 1906 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেল প্রাঙ্গণে কৃষি মেলায় সোনার বাংলা পত্রিকা বিক্রি করার সময় পুলিশের সঙ্গে মারামারির ফলে তাকে কারারুদ্ধ করা হয়, কিন্তু ক্ষুদিরামের বয়স কম বলে কিছুদিন মামলা চলার পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু ক্ষুদিরামের বুকে ছিল দুর্জয় সাহস, আর চোখে ছিল ইংরেজ রাজশক্তিকে চূর্ণ করার স্বপ্ন। কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড। অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার সিদ্ধান্ত নেন বিপ্লবীরা। কিংসফোর্ড তখন বিহারের মজফ্ফরপুরে বদলি হয়ে গেছেন। তাকে হত্যার উদ্দেশ্যে 1908 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরামকে রিভলভার, কার্তুজ ও শক্তিশালী বোমসহ মজফ্ফরপুরে পাঠানো হলো। তাঁরা সেখানে গিয়ে এক ধর্মশালায় উঠলেন। সেখানে তারা প্রায় 20 দিন ধরে কিংসফোর্ডের বাংলো ও তার গতিবিধির ওপর নজর রাখল। 30শে এপ্রিল দুই বিপ্লবী খবর পেলেন যে কিংসফোর্ড দম্পতি ক্লাবে তাস খেলছেন। প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম নির্জন রাস্তায় গাছের আড়ালে আত্মগোপন করে রইলেন। রাত 8:30। পাশাপাশি দুটি ফিটন গাড়িকে এগিয়ে আসতে দেখলেন। একটি গাড়ি কিংসফোর্ডের বাড়ির কাছাকাছি আসতেই বিপ্লবীরা গাড়িতে বোমা ছুড়লেন। বিস্ফোরণের ফলে গাড়িটি ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু মৃত্যু হল কেনেডির স্ত্রী ও তার কন্যার। কিংসফোর্ড দম্পতি ছিলেন পেছনের গাড়িতে, তাঁরা বেঁচে গেলেন। দুই বিপ্লবী অন্ধকারে গা ঢাকা দিলেন, কিন্তু ঘটনাস্থলে পায়ের জুতো ফেলে এলেন। সমস্ত স্টেশনে খবর পাঠানো হলো নগ্ন পদযাত্রী ও পথিকদের যেন তল্লাশি করা হয়। বিপ্লবী দুজন কিছু দূর একসঙ্গে এসে একজন সমস্তিপুরের দিকে আর একজন অন্য পথে রেল লাইন ধরে ছুটে চললেন। প্রফুল্ল মোকামাঘাট স্টেশনে বন্ধুত্বের মুখোশ পরা দারোগা নন্দলাল ব্যানার্জির বিশ্বাসঘাতকতায় পুলিশের হাতে ধরা পড়লেন, কিন্তু এক ঝটকায় পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গুলি চালালেন। তা ব্যর্থ হলে রিভলভারের নল ঘুরিয়ে নিজের বুকে গুলি চালিয়ে সম্মুখ সমরে বাংলার প্রথম শহীদ হলেন প্রফুল্ল চাকি। এদিকে মজফ্ফরপুর স্টেশন থেকে 20 মাইল দূরে উইনি স্টেশনে পৌঁছে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ক্ষুদিরাম বাজারে ঢুকে চিড়ে কিনে খেয়ে জল খাবার জন্য এগোতেই পুলিশের হাতে ধরা পড়লেন। গুলি ছোড়ার চেষ্টা করে ব্যর্থ হলেন। সেদিন ছিল 1 মে 1908 খ্রিস্টাব্দ। উপসংহার: ক্ষুদিরাম ছিলেন নির্ভীক সাহসী তরুণ। বাঁকিপুরের দায়রা আদালতের বিচারক ক্ষুদিরামকে ফাঁসির আদেশ দিলেন।
ক্ষুদিরাম জানালেন, আমি এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আমি দুঃখিত যে কিংসফোর্ড এখনো জীবিত, অথচ দুজন নিরপরাধ মহিলার মৃত্যু ঘটেছে। হাইকোর্টেও মামলা চলল, সেখানেও ফাঁসির আদেশ বহাল থাকলো। সঞ্জীবনী পত্রিকা 18 জুন 1908 লিখল, মৃত্যুদণ্ডাজ্ঞার পর ক্ষুদিরামকে অবিচলিত দেখিয়া এবং তাহার নির্বিকার ভাব লক্ষ্য করিয়া বিদেশী রাজার স্বজাতীয় বিচারকের মনে সম্ভবত এইরূপ ধারণা হইয়াছিল যে আসামীর প্রতি যে চরম দণ্ড প্রদত্ত হইয়াছে তাহা সে বুঝিতে পারে নাই। তাই বিচারক জানতে চেয়েছেন যে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে তা ক্ষুদিরাম বুঝতে পেরেছেন কিনা। উত্তরে ক্ষুদিরাম মাথা নেড়ে জানিয়েছিলেন যে তিনি বুঝেছেন। তারপর এলো 11 আগস্ট 1908 খ্রিস্টাব্দ, ক্ষুদিরামের ফাঁসির দিন। পরের দিন অমৃতবাজার পত্রিকা লিখল, মজফ্ফরপুর অদ্য ভোর 6 ঘটিকার সময় ক্ষুদিরামের ফাঁসি হইয়া গিয়াছে। ক্ষুদিরাম দৃঢ় পদক্ষেপে প্রফুল্ল চিত্তে ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হয়। এমনকি যখন তাহার মাথার উপর টুপিটা টানিয়ে দেওয়া হইল তখন সে হাসিতেছিল। তার মৃত্যু দেশের তরুণদের মনে দিয়ে গেল নতুন প্রেরণা, নতুন জীবনের স্বপ্ন। তার অমর কীর্তি লিখিত হলো ভারতের ইতিহাসে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বিপ্লবী ক্ষুদিরাম সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।